ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে আসলাম আরেকটা ইন্টারেস্টিং এবং রোমান্টিক ড্রামা নিয়ে। এই ড্রামার মধ্যে বলতে গেলে কোনো ভিলেন নেই, কিন্তু ড্রামাটা অনেক বেশি কিউট। সেখানে আমাদের গল্পের নায়িকা রিল্যাক্স করার জন্য একটা জায়গায় গিয়েছিল এবং সেখানে আমাদের হিরোকে ভালোবেসে ফেলে। আমাদের নায়িকা লং ডিস্টেন্স রিলেশনশিপে একেবারেই বিশ্বাস করতো না, কিন্তু সে আমাদের হিরোকে ডেট করার পর তার প্রতি এতই অবসেসড হয়ে যায়, সে তাকে ছাড়া আর থাকতেই পারছিল না। তাই সে তার কান্ট্রিতেই চলে আসে। তাই আর বেশি দেরি না করে ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতেই আমাদের গল্পের হিরো জ্যাংকে দেখানো হয়, যে একটা হোটেলের রিসেপশনের কাজ করছিল। নিয়ান তাকে রিসেপশনিস্ট মনে করে এবং তাকে বলে তার রুমের হেয়ার ড্রায়ার একেবারেই কাজ করছে না। জ্যাং যখন পেছনে ঘুরে নিয়ান তাকে দেখে একেবারে হতবাক হয়ে যায়, মানে সে এত হ্যান্ডসাম ছিল। প্রথম দেখাই তার ক্রাশ হয়ে যায়। নিয়ান ভাবছিল, আমি ভেকেশনে এসেছি, ভাবতেও পারিনি আমি এরকম একজন ছেলেকে দেখতে পাবো যে এত বেশি হ্যান্ডসাম। আমার তো ইচ্ছা করছে বারবার তাকেই দেখতে। স্যাং তাকে আরেকটা হেয়ার ড্রায়ার দেয়, সেটা নেওয়ার পর সে তো চলে যায়। নিয়ান তার রুমে যাওয়ার পর তার চুল শুকাচ্ছিল, তার বান্ধবীকে কল করে আর বলে, তুমি বিশ্বাস করবে না, আমি এত হ্যান্ডসাম একজনকে দেখেছি। তাকে প্রথমবার দেখার পরই আমার তাকে এত পছন্দ হয়েছে, মন চাচ্ছে আমি তাকে আমার বিএফ বানিয়ে নিই। তাই যাই হোক, আমি তাকে পটিয়েই ছাড়বো। নিয়ান তাই আবারও জ্যাংয়ের কাছে চলে যায় অন্য কিছু নেওয়ার বাহানায়। জ্যাংও সেখানে বুঝতে পারছিল সে তার সাথে ফ্লার্টিং করতে চাচ্ছে। আমাদের হিরোইন তো বারবার তার কাছে যাচ্ছিল এবং এক এক জিনিস চাচ্ছিল। জ্যাং তো প্রথম প্রথম তাকে বেশি একটা মনোযোগ দেয় না। রাতে নিয়ান শুয়েছিল আর ভাবছিল সে যাই করুক না কেন কিছুদিনের মধ্যে আমি তাকে পটিয়েই ছাড়বো। কিন্তু রাতে সে বারবার তো সেই জায়গায় জ্যাংয়ের কথাই ভাবছিল আর সে ঘুমাতেই পারে না। আর সে ভাবছিল এত হ্যান্ডসাম ছেলে সে কখনোই দেখেনি। আর সে তো কখনো কল্পনাও করতে পারেনি ভ্যাকেশনে আসার পর সে কারোর প্রতি এত আকর্ষণ অনুভব করবে। রাতভর সে নিজেকে এটাই বোঝাচ্ছিল কালকে জ্যাংয়ের সাথে তার দেখা হবে। তাছাড়া অন্য আরেকটা রুমের মধ্যে তো কাপলেরা রোমান্স করছিল, এই শব্দে আরও তার ঘুম আসছিল না। কোনো রকম ভাবে সে শুয়ে পড়ে। আসলে সে 3 মাসের ভ্যাকেশনে এসেছিল আর এই হোটেলের মধ্যেই এখন থাকছে। নিয়ান তারপর সকাল সকাল যখন তার রুম থেকে বের হয় সে জ্যাংকে দেখতে পায়, সে এখন ওয়ার্কআউট করে ফিরেছিল। জ্যাং তার পাশে রুমে যাচ্ছিল। নিয়ান ভাবছিল কালকে তো সে রুম থেকে শব্দ আসছিল, এর মানে কি তার জিএফ আছে। তখনই রুম থেকে তার বন্ধু বেরিয়ে আসে আর বলে, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, এখন কেন ডিস্টার্ব করতে এসেছিস। নিয়ান তো সেই জায়গায় জ্যাংকে কিছু জিজ্ঞেস করতেই চাচ্ছিল, কিন্তু এখন সে সবকিছুই বুঝতে পারে। আসলে নিয়ান তো জ্যাংকে রিসেপশনিস্ট মনে করছিল, কিন্তু সে জানতো না এই হোটেলের বসই তো সে ছিল। আর তার এই বন্ধু রিসেপশনিস্টের কাজ করে, কিন্তু তার বন্ধুর জিএফ এখানে তার সাথে থাকতে এসেছিল। তাই জ্যাং তার বন্ধুর বদলে এখানে কাজ করছে। জ্যাং যখন বসেছিল তখন তার কাছে নিয়ান চলে যায় আর বলে, তুমি তো রিসেপশনিস্টের কাজ করো, তোমার স্যালারি তো অতটাও বেশি না, তুমি কি আমাকে ফলো করবে। জ্যাং তাকে বলে, একদমই না, তোমার এই অফারের আমার কোনো দরকার নেই। নিয়ান তখন তাকে বলে, তাহলে যতদিন আমি এখানে আছি তুমি কি আমার গাইড হতে পারো। তুমি আমার গাইড হলে আমি তোমাকে যথেষ্ট টাকা দিব। তাছাড়া আমি এই শহরে নতুন এসেছি, অনেক জায়গা চিনি না। কিন্তু জ্যাং তো তার এই প্রপোজালেও রাজি হয় না। কিন্তু সে নিশ্চয়ই বুঝতে পারছিল আমাদের নায়িকা তার সাথে ফ্লার্টিং করছে। নিয়ান তো ভাবছিল আমি তো দেখতে অতটাও খারাপ না, কিন্তু সে কেন বারবার আমার সাথে এরকম করছে। কমপক্ষে সে তো আমার গাইড হতেই পারে। কিন্তু সে নিয়ানকে বলে, তুমি চাইলে আমি কাউকে রিকমেন্ড করতে পারি। কিন্তু নিয়ান তাকে নিষেধ করে দিয়েছিল, তাই সে তার বন্ধুর সাথে কথা বলতে চলে যায়। জ্যাং তার বন্ধুর সাথে কিছু কথা বলে চলে যায়। নিয়ান সেখানে জ্যাংয়ের বন্ধুর কাছে চলে যায়। আসলে সে জ্যাংয়ের ব্যাপারে জানতে চাচ্ছিল। নিয়ান গিয়ে তার বন্ধুকে জিজ্ঞেস করে সে রিসেপশনিস্টের কোনো কি জিএফ আছে। নিয়ান জ্যাংকে রিসেপশনিস্ট ভাবছিল, এটা জানার পর তো তার বন্ধুর অনেক বেশি হাসি পাচ্ছিল। তাই সে নিয়ানকে বলে দেয় না, তার কোনো জিএফ নেই। পেছন থেকে জ্যাংয়ের বন্ধু ভাবছিল, আমার তো মনে হয় জ্যাংও তার প্রতি ইন্টারেস্টেড। নিয়ান তার রুমের মধ্যে যাওয়ার পর সুন্দর সিন দেখছিল, কিন্তু সে বারবার তো জ্যাংয়ের কথাই ভাবছিল। আর সে তো এখন ভাবতে শুরু করে সে কিভাবে জ্যাংকে পটাবে, কারণ জ্যাংকে তাকে ডেট করতে রাজি করানো এতটাও সহজ হবে না। তারপরের দিন সে জ্যাংকে ইমপ্রেস করার জন্য আরেকটু বেশি সাজুগুজু করে। আর সে সকালবেলার খাবার খাওয়ার জন্য নিচে চলে যায়। এবার তো নিয়ান চলে যায় জ্যাংয়ের কাছে আর তাকে ডাইরেক্টলি বলে দেয়, যখন থেকে আমি তোমাকে দেখেছি তোমার সৌন্দর্যে আমি একেবারে অভিভূত হয়ে গেছি। তোমার মতো হ্যান্ডসাম ছেলে আমি আমার জীবনে একটাও দেখিনি। জ্যাং তার কথা শোনার পর তো স্মাইল করছিল আর তাকে বলে, তাহলে এখন। নিয়ান তাকে বলে, বলতে গেলে আমি তোমাকে আমার বিএফ বানাতে চাই, কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপে আমি বিশ্বাস করি না। কিন্তু আমার তো মনে হয় তোমার অ্যাপসগুলো সবই নকল। জ্যাং তো সেই জায়গায় তার হাত ধরে আর বলে, তাহলে ধরে দেখো। নিয়ান তো সত্যি সত্যি সেগুলো টাচ করতে চাচ্ছিল, কিন্তু তার অনেক লজ্জা পাচ্ছিল। আসলে নিয়ান কিন্তু সবার সামনে এরকম ভাবে ফ্লার্টিং ব্যবহার করে না, মানে তাকে দেখে সে একেবারে অভিভূত হয়ে গেছে।
আর সে জ্যাংকে পটানোর জন্য কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। জ্যাংয়ের তো সেই জায়গায় এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে, সে তাকে ডাইরেক্টলি তার মনের কথা বলে দিয়েছে। আসলে নিয়ান তার সাথে কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ রাখতে চাচ্ছে না, কারণ সে তার আগের সম্পর্কে ধোঁকা পেয়েছিল। কিন্তু যতদিন সে এখানে আছে সে তার সাথে সম্পর্কে যেতে চায়। নিয়ান তো সেই জায়গায় একজন ওয়ার্কারের মাধ্যমে জানতে পেরে গিয়েছিল আসলে সে হোটেলের ওনার আর কেউ নয়, জ্যাং। তারপর সে তো জ্যাংয়ের বন্ধুর কাছ থেকে তার নাম্বারও নিয়ে নিয়েছিল। অন্যদিকে জ্যাংকে দেখানো হয় যে কিনা একদমই ঘুমাতে পারছিল না, মানে সেও নিয়ানের কথাই ভাবছিল। আর সে নিয়ানের ব্যাপারে ভাবতে ভাবতে একেবারেই ঘুমাতে পারে না। নিয়ান তো জ্যাংকে মেসেজ করেছিল, তুমি কি আমার সাথে আজকে ঘুরতে যাবে? জ্যাং বুঝতে পারে তার বন্ধুই তাকে নাম্বার দিয়েছে। নিয়ানের সাথে জ্যাংয়ের আবারও দেখা হয়, তারপর সে তাকে আবারও বলে তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? জ্যাং তো রাজি হয়ে গিয়েছিল। তারপর তারা দুজনেই ঘোরে এবং একসাথে খাবারও খেয়েছিল। নিয়ান তো জ্যাংকে সিরিয়াস করছিল। তারপর তারা যখন বাইরে ঘোরাঘুরি করছিল নিয়ান তো পড়েই যাবে, কিন্তু জ্যাং তাকে ধরে ফেলে। নিয়ান তো সেই জায়গায় তাকে টাচ করে ফেলে। জ্যাং তাকে বলে মনে হচ্ছে আমার অ্যাপ টাচ করতে তুমি অনেক বেশি পছন্দ করো। তুমি যখন আমার অ্যাপস টাচ করতে এত বেশি পছন্দ করো, চলো তাহলে আমার সাথে। তারপর সে তো নিয়ানকে তার রুমের মধ্যে নিয়ে যায়। নিয়ান তো সেই জায়গায় অনেক বেশি নার্ভাস হচ্ছিল। জ্যাং তো নিয়ানকে বলছিল এখনো ফিরে যেতে চাইলে তুমি ফিরে যেতে পারো। নিয়ান বলে আমি একদমই ফিরে যেতে চাই না, তাই তো তোমার পেছনে পড়ে আছি। তারা তো একে অপরকে কিস করছিল। তারপর নিয়ান জ্যাংকে তার রিপোর্ট দেখায়, যেখানে দেখা যাচ্ছিল সে একেবারে সেফ। জ্যাংও সেখানে তার ফিজিক্যাল টেস্ট রিপোর্ট তাকে দেখায়। তারপর তাদের রোমান্স সেখানে শুরু হয়ে যায়। আসলে তারা দুজনেই ডিসাইড করে নিয়েছিল সে যতদিন এখানে আছে সে তার সাথেই থাকবে, মানে তাকে ডেট করবে। কিন্তু সে ভাবতে পারছে না সে তাকে কত বেশি ভালোবেসে ফেলবে। আর পরে গিয়ে সে তার নিজের শহরেও তাকে ছাড়া থাকতে পারবে না। তাদের নাইট স্পেন্ড করার পরে সিন আমাদেরকে দেখানো হয়। নিয়ান তো সেই জায়গায় জ্যাংয়ের অনেক বেশি বড়াই করছিল। আর সে জ্যাংকে বলছিল তোমার তো কোনো জিএফ নেই, তাহলে তোমার কাছে প্রোটেকশন কি করছে? জ্যাং বলে সেটা জোর করে আমার বন্ধু আমাকে দিয়ে দিয়েছিল। নিয়ান তো জ্যাংকে আগে ক্লিয়ার করে দিয়েছিল সে লং ডিস্টেন্স রিলেশনশিপ একেবারেই বিশ্বাস করে না। তাই সে যতদিন এখানে আছে তাকে ডেট করবে, তারপরে তাদের মধ্যে কোনো ফিলিংসই থাকবে না, সে তাকে ছেড়ে চলে যাবে। আর যতদিন নিয়ান এখানে আছে তারা একেবারে নর্মাল জিএফ বিএফ এর মতো থাকবে। নিয়ান তো বাইরে ঘুরতে যায়, তার বান্ধবীকে কল করে এবং তাকে তার ব্যাপারে সবকিছু বলছিল। আর জ্যাংয়ের এত প্রশংসা শুনে তারও তো ইচ্ছে করছিল তাকে দেখতে। কিন্তু বলতে গেলে আমাদের হিরো কিন্তু আমাদের নায়িকাকে অনেক বেশি পছন্দ করত। জ্যাংকে তার বন্ধু বলছিল জিজির বার্থডে আসতে চলেছে, তুই কি সেখানে যাবি না? আসলে জিজি তার এক বন্ধুর বোন ছিল, কিন্তু সে মারা গেছে। তাই তারা সব বন্ধুরা তাকে অনেক বেশি কেয়ার করে। কিন্তু এই জিজি কিন্তু আমাদের হিরোকে অনেক বেশি পছন্দ করত, তাকে বারবার গ্রুপে মেসেজ করছিল আর বলছিল তার পার্টিতে আসতে। কিন্তু জ্যাং তার এই মেসেজগুলো একেবারে ইগনোর করছিল। তারপর সে তো নিয়ানের কাছে চলে আসে এবং তার সাথে প্ল্যানিং করে আবার কোথায় ঘুরতে যাবে। নিয়ান তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে মিস করেছ? আসলে সে রাতের পর 3 দিন হয়ে গিয়েছিল, কিন্তু সে আজকে হোটেল থেকে বের হয়েছে। জ্যাং তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে তার লাভ বাইট দেখায় আর বলে এগুলো ঠিক হওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। জ্যাং তো সেই জায়গায় লজ্জা পাচ্ছিল। আমার কিন্তু এই কাপলটাকে বেশ লেগেছে, তোমাদের কাছে কিরকম লেগেছে আমাকে জানাবে। তারপর রাতের সিন দেখানো হয় যেখানে সে ইচ্ছে করে তার জন্য কেক নিয়ে গিয়েছিল। নিয়ান তো বুঝতেই পারছিল কেক শুধুমাত্র একটা বাহানা। আর সে বুঝতে পেরে তাকে ভেতরে ইনভাইট করে। এরকম ভাবে আবারও তাদের রোমান্স শুরু হয়ে যায়। আসলে জ্যাংয়ের জীবনে কিন্তু কোনো মেয়ে ছিল না, সেই প্রথম। আর সে যে নিয়ানকে নিয়ে অনেক বেশি সিরিয়াস তা দেখেই বোঝা যাচ্ছে। আর তারা দিন দিন যত বেশি কাছে আসছে সময় কাটাচ্ছে তাদের অ্যাফেকশন আরো বেশি বেড়ে যাচ্ছে। এরকম ভাবে তারা আরেকবার নাইট স্পেন্ড করে ফেলে। অন্যদিকে জ্যাংয়ের বন্ধু তো তাকে নিয়ানের রুমে যেতে দেখে, কিন্তু তার মনে হয় অন্য কেউ। জ্যাং তারপর নিয়ানকে বলছিল আমি কালকে তোমাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাব ঘোরাতে। কিন্তু জ্যাংকে দেখে মনে হচ্ছিল যত সময় যাচ্ছিল তার চিন্তা অনেক বেশি বেড়ে যাচ্ছিল, কারণ সে নিয়ানকে ভালোবাসতে শুরু করেছে। সে তাকে ছেড়ে গেলে একেবারেই সে সহ্য করতে পারবে না। তারপরে সিনে আমরা দেখতে পাই তারা আরেকটা রিসোর্টে চলে এসেছিল, মানে হোটেল বলতে গেলে। এই হোটেলের ভিউ এবং প্লেসগুলো আরো বেশি সুন্দর ছিল। জ্যাং তো সেই জায়গার সব পেমেন্ট করে আর আজকে তারা পুরোটা দিন এখানেই কাটাবে। নিয়ানের তো সেই জায়গায় জ্যানের সাথে অনেক বেশি ভালো লাগছিল। তারা দুজনেই সেই জায়গায় শাওয়ার নেওয়ার জন্য চলে যায়। এই চক্করে তারা দুজনে অনেক বেশি ক্লোজে চলে আসে। নিয়ান তো ভালোভাবে সাঁতার কাটতে পারতো না, হঠাৎ করে তার পায়ের মধ্যে কোনো একটা ক্রাম্প চলে এসেছিল। তাই জ্যান তাকে সাহায্য করছিল সেটাকে সরাতে। আর সে নিয়ানের পায়ে মাসাজ করে দেয়। নিয়ানও কিন্তু আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেলছিল, যদিও তারা ডিসাইড করেছিল এটা শুধুমাত্র একটা ক্যাজুয়াল রিলেশনশিপ হবে। জ্যান এবং নিয়ান যখন গাড়ি দিয়ে ফিরছিল তখনই হঠাৎ করে জ্যানের কাছে একটা কল আসে। জ্যান তখন নিয়ানকে বলে একটা ইমার্জেন্সি আছে, তুমি প্লিজ ট্যাক্সি নিয়ে চলে যাও।
নিয়ানও রাজি হয়ে যায়, কিন্তু সে তাকে জিজ্ঞেস করতে চাইলেও জিজ্ঞেস করতে পারে না কি হয়েছে। জেন হসপিটালে চলে যায় আর দেখতে পায় তার গ্র্যান্ডমার অবস্থা অনেক বেশি খারাপ। আসলে জেনের সাথে তার গ্র্যান্ডমার সম্পর্ক অনেক বেশি ভালো ছিল। জেন তো তার গ্র্যান্ডমার সাথে কিছুক্ষণ কথা বলে, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তার গ্র্যান্ডমা মারা যায়। গ্র্যান্ডমার মৃত্যুর আগে গ্র্যান্ডমা তাকে বলেছিল, তোমার ওয়াইফকে দেখার আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আফসোস সেই ইচ্ছা আর পূরণ হলো না। জেন তার গ্র্যান্ডমার জন্য অনেক বেশি কান্না করছিল। অন্যদিকে এসব ব্যাপারে তো নিয়ান কোনো কিছুই জানতো না, আর সে কিছুদিন ধরে একাই ঘোরাঘুরি করছিল। কিন্তু তার জেনের কথা অনেক বেশি মনে পড়ে, তাই সে জেনের বন্ধুর কাছে চলে যায় এবং তাকে জিজ্ঞেস করে জেনের ব্যাপারে। জেনের বন্ধু তাকে বলে আসলে তার গ্র্যান্ডমা মারা গেছে, একটু আগে সে ফিরে এসেছে, কিন্তু সে অনেক বেশি স্যাড। অন্যদিকে এই ব্যাপারে জানতে পারার পর তো নিয়ানের অনেক বেশি খারাপ লাগতে শুরু করে, তাই সে জেনকে মেসেজ করে, আমি কি তোমার কাছে আসবো, তুমি কি ঠিক আছো? কিন্তু সে কোনো রিপ্লাই করে না। নিয়ান তো নিজেকে আর আটকে রাখতে পারে না, তার কাছে চলে যায়, তাকে কনসোল করতে শুরু করে। কারণ সে তো বুঝতেই পারছিল তার গ্র্যান্ডমার সাথে তার সম্পর্ক অনেক বেশি ভালো, তার তো কষ্ট হবেই। এরকম ভাবে তাদের সম্পর্ক তো আরো বেশি ডিপ হয়ে যাচ্ছিল। তারপরে সিনে নিয়ান তার বান্ধবীকে কল করে আর বলে, আমার তো মনে হচ্ছে আমি জেনকে ভালোবেসে ফেলেছি, কিন্তু একটাই সমস্যা, তুই তো জানিসই আমি লং ডিস্টেন্স রিলেশনশিপে একেবারেই যেতে চাই না। অন্যদিকে জেনের বন্ধুরাও তো নোটিস করছিল, সেও আস্তে আস্তে তার প্রতি অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে। কিন্তু তাদের ভালোবাসার পরিণতি কি হবে এটা আমরা পরেই জানতে পারবো। তারপর তারা তো আবারও ঘুরতে চলে যায় আরেকটা সুন্দর জায়গায়। নিয়ান যখন এক জায়গায় মাছ দেখছিল, তখনই হঠাৎ করে জ্যান তার পিকচার ক্লিক করে ফেলে, কিন্তু নিয়ান কিন্তু এই সব কিছু বুঝতে পারেনি। তারপর তারা দুজনে একসাথে পিকচার ক্লিক করে স্মৃতি হিসেবে। জ্যান তো নিয়ানকে সেই জায়গার অনেক স্পেশাল একটা খাবার খাওয়ায়। নিয়ানের তো সে খাবারটা অনেক বেশি ভালো লাগে। নিয়ান তো তারপর জ্যানকে বলছিল সে একটা ক্লাবে যেতে চায়। তারপর জ্যান তাকে একটা ক্লাবে নিয়ে যায়, যে ক্লাবে আগে থেকে সেই মেয়েটার বার্থডে ছিল, যে মেয়েটা তাকে পছন্দ করত। সেখানে জ্যানের আরো কিছু বন্ধু এসেছিল। নিয়ান তো সেখানে জানতে পারে আসলে ক্লাবের মালিকও আর কেউ নয়, জ্যান। কিন্তু না জেনে নিয়ান সেই জায়গায় একটা ড্রিঙ্ক করে ফেলে, যে ড্রিঙ্কে তার অ্যালার্জি ছিল। আর সেই ড্রিঙ্কটা করার পর তো তার অবস্থা খারাপ হয়ে যায়। জেন সেখানে তাকে সামলাতে শুরু করে আর সে তাকে নিয়েই যাবে, তখনই সেই জায়গায় জিজি চলে আসে তামাশা করতে। নিয়ান তো সে অবস্থায় সে জিজিকে বলতে শুরু করে, আজকে তোমার জন্মদিন। তার উপর ওয়াইন ছুঁড়ে মারে আর বলে, এটা তোমার জন্মদিনের গিফট, তাই এখন বেশি তামাশা না করে তুমি চলে যাও আর গিয়ে কেক কাটো। আসলে জিজি নামের মেয়েটা তাকে অনেক বেশি ইনসাল্ট করছিল, তাই সেও তাকে অপমান করে দিল। জ্যান তো নিয়ানকে নিয়ে সেখান থেকে চলে আসে। নিয়ানও বুঝতে পারছিল হয়তো সে জ্যানকে পছন্দ করে, কিন্তু সে তো একটু একটু জেলাস হচ্ছিল। নিয়ান তো জ্যানকে বলছিল, প্লিজ আমাকে একটা কিস করো। আর সে তো সবার সামনে তার সাথে অনেক লাভিডাবি ব্যবহার করছিল। সবাই তো বুঝতে পেরে যায় তারা দুজনে সম্পর্কে আছে। জ্যান তাকে রুমের মধ্যে নিয়ে যায় এবং তার অনেক বেশি কেয়ার করছিল, কিন্তু তার এরকম ব্যবহার দেখে সে কিন্তু অনেক স্মাইল করে। নিয়ানের এরকম ব্যবহার তার কাছে অনেক বেশি ভালো লাগছিল। কথায় আছে না, যাকে আমরা ভালোবাসি তার সবকিছুই আমাদের ভালো লাগে। নিয়ান তো ঘুমিয়ে যায়, কিন্তু সে তারপরেও তাকেই দেখছিল। আর সে তো নিয়ানকে বলছিল, আমি যদি তোমাকে বলতে পারতাম আমি তোমাকে ভালোবাসি। অন্যদিকে নিয়ান তো সকালবেলা জাগার পর তার সবকিছুই মনে পড়ছিল। তার কিছুক্ষণের মধ্যেই তো সেই জায়গায় জ্যান চলে আসে। রাতের কথা মনে পড়ায় তো নিয়ান অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর সে ব্ল্যাঙ্কেটের নিচে চলে যায়। কিন্তু তখন তো জ্যান তার কাছে চলে আসে এবং ব্ল্যাঙ্কেট সরিয়ে তাকে কিস করতে শুরু করে। মানে রাতে সে নিজেকে কন্ট্রোল করে রেখেছিল, কারণ নিয়ান তো তার সেন্সে ছিল না। জ্যাং তো নিয়ানকে বলছিল, কালকে তো তুমি আমাকে সেডুস করছিলে, তাহলে আজকে লজ্জা কেন পাচ্ছ? তখন তো নিয়ানের ফোন বাজতে শুরু করে, তাই সে তাড়াতাড়ি চলে যায় ব্রেকফাস্ট আনতে। এবার তো নিয়ান তাকে বলেই দেয়, তুমি যদি এত রাজকুমারীর মতো আমাকে স্পয়েল করো, তাহলে তো আমি তোমাকে ভালোবেসেই ফেলবো। কিন্তু জ্যান তাকে কিভাবে বোঝাবে? সে তো কথা শোনার জন্য কতদিন ধরে অপেক্ষা করছে। শিনা তো সেই জায়গায় জিজির ব্যাপারে তাকে জিজ্ঞেস করে, তার সাথে তার কি সম্পর্ক। জ্যান তাকে জিজ্ঞেস করে, অন্য মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকলে তোমার কি কোনো কিছু যায় আসবে? নিয়ান বলে, আমার কি বা যায় আসবে, কারণ আমাদের সম্পর্ক তো সিরিয়াস রিলেশনশিপ না। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যতদিন আমরা সম্পর্কে আছি আমরা অন্য কারোর সাথে সম্পর্কে যেতে পারবো না, তাই আমি যতদিন এখানে আছি তুমি শুধুমাত্র আমার। তারপর তারা দুজনে মিলে মুভি ডেট এনজয় করতে শুরু করে। নিয়ান তাকে বলছিল, জিজি অনেক বেশি সুন্দর, তোমাদের জুটি অনেক ভালোই মানাবে। জ্যান তাকে বলে, সে তোমার থেকে বেশি সুন্দরী না। এ কথা শোনার পর তো সে অনেক বেশি হ্যাপি হয়। জ্যান তাকে বলে, আমি যদি বলি আমি তোমাকে পছন্দ করি, তাহলে আমি এই সম্পর্ককে আর কিছু সে বলতেই যাবে। নিয়ান তাকে থামিয়ে দেয় আর বলে, আমি তোমাকে অতটা পছন্দ করি না। তাছাড়া কিছুদিনের মধ্যে আমি আমার কান্ট্রিতে ফিরে যাব। আমাদের মধ্যে যেরকম চলছে সেরকমই চলতে দাও। জ্যান তাকে বলে, আমি তো শুধুমাত্র মজাই করছিলাম, কিন্তু আসলে তো সেটা কোনো মজা ছিল না। তারপরের দিন নিয়ান যখন ক্যাফেতে বসেছিল, কমপক্ষে 10 জন ছেলে তার কাছে আসে তার নাম্বার চাইতে।
কিন্তু সে তো সবাইকে ইগনোর করে ফেলে। জেন তো দূর থেকে সবকিছুই দেখে, কিন্তু সে তার কাছে যায় না। জেনকে তার বন্ধু জিজ্ঞেস করে, তুই কেন আজকে তার সাথে কথা বলছিস না? জেন তাকে বলে, আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আমার বা তার একে অপরের থাকা বা না থাকায় কোনো কিছুই যায় আসে না। এ কথা বলার পর তো সে চলে যায়। তারপর নিয়ান তো তার কাছে চলে যায় আর বলে, তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? জেন তো কোনো কিছুই বলে না, ভিতরে এসে বসে পড়ে। নিয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি কি এই সম্পর্ককে এখানেই শেষ করতে চাও? তুমি কি অন্য কোনো মেয়েকে পছন্দ করো? তাহলে কোনো ব্যাপার না, আমরা অ্যাডাল্টের মতো আমাদের সম্পর্ক শেষ করতে পারি। তাছাড়া শুধুমাত্র 1 সপ্তাহই বাকি আছে। এ কথা বলার পর তো নিয়ান চলেই যেত, কিন্তু সে তাকে থামায় আর বলে, আসলে আমি কাজে একটু ব্যস্ত ছিলাম। আসলে যতটুকুই সময় ছিল সে তার সাথেই থাকতে চায়, কারণ সেও জানতো হয়তো তাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। সে তাকে বলে, শুধুমাত্র কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম, কালকে আমরা ডেটে যাব। তার পরের দিনের ডেটের সিন আমরা দেখতে পাই, যেখানে নিয়ান ব্যায়াম করছিল। সে জ্যাংকে বলে তাকে সাহায্য করতে, কিন্তু জ্যাং তাকে বলে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু বদলে কিস দিতে হবে। সেখানে তো তাদের ক্লোজনেস আরো বেশি বেড়ে যায়। তারা একে অপরকে কিস করে, তারপর তারা দুজনে একে অপরের সাথে ছবি তোলে এবং এই ছবি সে পোস্ট করে দেয়। আসলে নিয়ানও কিন্তু তাকে অনেক ভালোবেসে ফেলেছিল, কিন্তু তার বুঝতে একটু সময় লাগছে। তারপরে সিনে আমরা দেখতে পাই তারা দুজনে আবারও ঘুরতে যায়। সেখানে তারা একে অপরের সাথে ছবি তোলে, সময় কাটায়। নিয়ান তো আর কিছুদিনের মধ্যেই সেখান থেকে চলে যাবে, তাই তারা একটা মুহূর্ত নষ্ট করতে চাচ্ছিল না। যদিও জ্যান তাকে নিয়ে একেবারে সিরিয়াস ছিল, কিন্তু সে তাকে জোর করে আটকে রাখতে চায় না। নিয়ানও তো সেই জায়গায় জ্যানের ফিলিংসগুলো বুঝতে পারছিল, কিন্তু তার কোনো কিছুই করার ছিল না, কারণ সে তার আগের সম্পর্কে ধোঁকা পেয়েছে। তাই সে লং ডিস্টেন্স রিলেশনশিপে একেবারেই বিশ্বাস করে না। অন্যদিকে আমরা নিয়ানের বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই। তার বেস্ট ফ্রেন্ড যখন অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে আসে, তখনই সে বাইরে তার স্টেপ ফাদারকে দেখতে পায়। আসলে সে যখন ছোট ছিল তখন থেকে তার স্টেপ ফাদার তার উপর কুনজর দিত, তাই সে চাকরি পাওয়ার সাথে সাথে সে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে এসেছিল। কিন্তু বর্তমানে তার সৎ ফাদার আবারও তার কাছে চলে আসে এবং তার সাথে জোরাজুরি করার চেষ্টা করে, কিন্তু সে কোনো রকম ভাবে তাকে অ্যাটাক করে এবং সেখান থেকে পালিয়ে যায়। আর সে পাগলের মতো বারবার এক কথাই বলছিল, আমি তাকে মেরে ফেলেছি। অন্যদিকে নিয়ান তার ফাদারের সাথে কথা বলে, তখনই তার কাছে জ্যানের মেসেজ আসে, সন্ধ্যার দিকে আমরা বন্ধুদের সাথে ক্যাম্পিংয়ে চলি। তারপর সন্ধ্যার দিকে তারা ক্যাম্পিংয়ে চলে যায়। দেখতে পায় সেখানে তো জিজিও এসেছিল। জ্যান তার বন্ধুদেরকে জিজ্ঞেস করে, তোমরা কেন আগে আমাকে বলোনি এখানে জিজি আছে? তার বন্ধু বলে, এদের সমস্যা কি? তার ভাই মারা যাওয়ার পর সে তো আমাদের সাথে ঘোরাঘুরি করে। নিয়ান তো সেখানে সবাইকে ড্রিঙ্ক সার্ভ করতে চাচ্ছিল, কিন্তু জিজি তাকে বলে, আমরা গেস্টদেরকে দিয়ে কোনো কাজ করাই না। আর সে তো নিজেই সবাইকে সার্ভ করতে শুরু করে। আর সে যখন জ্যানকে খাবার দেয়, জ্যান তাকে বলে, সরি, আমি ঝাল খাবার খাই না। জিজি বলে, তুমি যদি এ খাবার না খাও তাহলে আমি কুকুরকে দিয়ে দিব। কিন্তু জ্যানের অন্য বন্ধুরা মিলে সে খাবার নিয়ে কাড়াকাড়ি করতে শুরু করে। জ্যান তারপর তার জন্য ড্রিঙ্ক নেওয়ার জন্য চলে যায়। এই সুযোগে জিজি নিয়ানকে বলছিল, তুমি তো এখানে ছুটি কাটাতে এসেছো, তোমার কি মনে হয় না তুমি তার ফিলিংস নিয়ে খেলা করছো? নিয়ান বলে, এটা আমার এবং জ্যানের মধ্যকার ব্যাপার, তোমাকে কিছু বলার প্রয়োজন আমি বোধ করি না। জিজি তাকে বলে, তোমার মতো খারাপ মেয়ে আমি একটাও দেখিনি। জ্যান যখন সেখানে আসে তখনই সে দাঁড়িয়ে পড়ে আর বলে, আমি এখান থেকে ফিরে যেতে চাই। জ্যান বুঝতে পারে হয়তো জিজি তাকে কোনো কিছু বলেছে, আর সে নিয়ানকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু জিজি তো চিল্লাতে শুরু করে আর বলে, তুমি কি ভুলে গেছো আমার ভাই মরার আগে তুমি তাকে কি ওয়াদা করেছিলে? তুমি যদি আজকে তাকে নিয়ে চলে যাও তাহলে আমি এখান থেকে লাফ দিয়ে নিজের জীবনটাই দিয়ে দিব। নিয়ান তাকে বলে, তুমি তাকে সামলাও, আমি নিজেই যেতে পারবো। জ্যানকে তার বন্ধুরাও থামতে বলছিল, কারণ যাই হোক সে তো তার বন্ধুর বোন, সে বন্ধু এখন জীবিত নেই। জ্যান বলে, কিন্তু এটার মানে এটা না সে যা চাইবে আমরা তাই করব। আর সে নিয়ানের হাত ধরে সেখান থেকে চলে যায়। তারপর নিয়ান যখন হোটেলে যায়, তার ছোটবেলার বন্ধু লিশানের সাথে তার দেখা হয়। লিশানকে দেখে সে তো অনেক শকড হয়। আসলে লিশান তার সাথে দেখা করতে এবং তাকে নিয়ে যেতে এসেছিল। আর সে নিয়ানকে তার বান্ধবী সিসির সাথে কি কি হয়েছে সবকিছু বলে, কারণ নিয়ান আসলে একজন লয়ার ছিল, সেই তার বান্ধবীকে সাহায্য করতে পারে। তাই নিয়ান তার বন্ধুকে বলে কালকে সকালে সবার প্রথম ফ্লাইট বুক করতে। লিশান বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের রাতটা আমি এখানেই থাকি। কিন্তু তখনই সেই জায়গায় জ্যান চলে আসে আর বলে, সরি, এখন আমাদের হোটেলে কোনো রুমই খালি না। লিশান বলে, কোনো ব্যাপার না, তাহলে আমি তার সাথে তার রুমের মধ্যেই থাকবো। নিয়ান তার বন্ধুকে বলে, তোমার ফালতু কথা বন্ধ করো, আশেপাশের কোনো হোটেলে তুমি রুম বুক করো। আর সে বাইরে হাঁটার জন্য চলে যায়। আর সেখানে গিয়ে একটা ব্রাইডাল শপ দেখতে পায়। ভেতরে গিয়ে তার জন্য সে একটা জামা চুজ করতে শুরু করে। আর সেখানে একটা বিয়ের ড্রেস তার অনেক বেশি ভালো লাগে, আর সেটা সে ট্রায়াল দেয়। কিন্তু সে জামাটা পরার পর কেন জানি তার অনেক খারাপ লাগছিল, কারণ সে কালকে তার কান্ট্রিতে ফিরে যাবে।
তখনই তার কাছে জ্যানের কল আসে। জ্যান তাকে বলে, তুমি কোথায়? আমি বাইক নিয়ে আসছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তার কিছুক্ষণের মধ্যেই সে তো চলে আসে। জ্যান তাকে এরকম ভাবে দেখে অনেক বেশি শকড হয়। দোকানের স্টাফ তো বলতে শুরু করে, আপনার হাজবেন্ড তো অনেক বেশি হট এবং হ্যান্ডসাম। জ্যান তাকে বলে, আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। নিয়ান তো সেই জামাটা কিনে নিয়েছিল এবং সেই জামাটা পরেই সে বাইরে চলে যায়। জ্যান সেখানে নিয়ানকে বলে, তুমি এই জামা পরে বাইকে কিভাবে বসবে? নিয়ান তাকে বলে, আমাকে দেখে এরকম মনে হচ্ছে না আমি বিয়ে থেকে পালিয়ে এসেছি। তারপর তারা দুজনেই তো বাইক রাইড করার জন্য চলে যায়। জ্যান তো নিয়ানকে সেই সমুদ্রের পাড়ে নিয়ে আসে, সেখানে দাঁড়িয়ে তারা একবার আতশবাজি দেখেছিল। আর সে নিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি কালকে চলে যাবে? নিয়ান বলে, হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ডের আমার অনেক বেশি প্রয়োজন। জ্যান তো আসতে বলে, আমারও তো তোমার প্রয়োজন। নিয়ান তাকে জিজ্ঞেস করে, আমি কিছু বুঝলাম না। জ্যান তো কথা ঘুরিয়ে ফেলে আর বলে, আমাকে তুমি সত্যি সত্যি বলো, এ কয়দিনে তুমি কি আমাকে একটুও ভালোবাসোনি? তোমার কি আমার কথা একবারও মনে পড়বে না? নিয়ান তো নিজে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, হ্যাঁ, নিশ্চয়ই মনে পড়বে। এই জায়গার সব সুন্দর সুন্দর জায়গার তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার জন্য অনেক বেশি দামি, যা আমি মরার আগ পর্যন্ত ভুলতে পারবো না। জ্যান, তুমি আসলে অনেক ভালো একজন মানুষ। জ্যান তাকে বলে, তুমি আমাকে ডাম করার আগে ভালো মানুষের কার্ড খেলছো, ভালোই। নিয়ান তাকে অনেক কিছুই বলতে চাচ্ছিল, কিন্তু তার কাছে কোনো শব্দ ছিল না। তাদের সম্পর্ক একেবারে এই সমুদ্রের ঢেউয়ের মতো হয়ে যায়, যারা কখনোই এক হতে পারবে না। জ্যান তাকে বলে, আমি জানি তুমি মিথ্যা কথা বলছো, আমি তোমার জন্য যা ফিল করি তুমি আমার জন্য তাই ফিল করো। আমার অনুভূতিগুলো একতরফা হতেই পারে না। নিয়ান তাকে আর কিছু বলতেই যাবে, সে তাকে কিস করে ফেলে। তারপর তারা দুজনে আবারও হোটেলে চলে যায় আর একে অপরকে কিস করতে শুরু করে। জ্যান তাকে বলে, সরি, আমার কারণে তোমার ওয়েডিং ড্রেস একেবারে নষ্ট হয়ে গেছে, আমি তোমাকে নতুন আরেকটা কিনে দিব। নিয়ান তো সেখানে তাকে আর কোনো কিছু বলতেই পারে না, কারণ হতে পারে পরের বার সে এই ড্রেসটা শুধুমাত্র তার হাজবেন্ডের জন্য পরবে। নিয়ান তো কথা ঘুরানোর জন্য তাকে বলে, আমি যদি আর কখনো এখানে আসি তুমি কি আমার সাথে দেখা করবে? জ্যান তাকে বলে, হ্যাঁ, আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করব। জ্যানের তো অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে তার চুল শুকাচ্ছিল, কারণ সে এক মুহূর্তের জন্য তার কাছ থেকে দূরে থাকতে পারছিল না। নিহান তো জ্যানকে সেখানে কনফেস করে, হ্যাঁ, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি নিজেও জানো আমাদের জীবন কতটা আলাদা। জ্যান তো জবাবে তাকে কোনো কিছুই বলতে পারে না, আর সে নিহানকে জিজ্ঞেস করে তাদের ফ্লাইট কখন। নিহান তাকে সময় বলে। জ্যান তাকে বলে, কালকে আমি তোমাকে এয়ারপোর্টে ড্রপ করে দিব। কিন্তু নিহান তো এই কষ্ট আর সহ্য করতে পারে না, তাকে কিস করে বসে। আর সে তাকে ধন্যবাদ জানায় তার জীবনে এত সুন্দর সময় নিয়ে আসার জন্য। জ্যান তাকে কিছু বলতে না চাইলেও সে বারবার চাচ্ছিল সে তার কাছেই থেকে যাক। তারপর আমাদের সকালে সিন দেখানো হয়। নিয়ান্ত বাড়িতে যাওয়ার আগে তার ফরহেডে কিস করে। আসলে যেন ইচ্ছে করে ঘুমের নাটক করছিল, কারণ তার ভালোবাসার মানুষকে সে যেতে দেখতে পারবে না। আর সে তার শতকষ্ট বুকের মধ্যে চাপা রেখে শুয়ে থাকে। অন্যদিকে নিয়ান তার বাড়িতে ফিরে আসে। তার মা তাকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি গ্লো করছো, কি হয়েছে আমাকে বলো, আর তোমাকে দেখতে অনেকটা অন্যরকম মনে হচ্ছে। কথা শোনার পর তো সে আবারও সেই জায়গায় জ্যানের কথাই ভাবছিল। অন্যদিকে জ্যানকে দেখানো হয় নিয়ান তো চলে গিয়েছিল, এই কষ্টে সে ডুবেছিল। তার বন্ধু তাকে বলছিল, তুই একটা মেয়ের জন্য কেন এরকম হয়ে গেছিস? একটা মেয়ে চলে গেছে বলে কি হয়েছে, আরেকটা বাসের মতো চলে আসবে। চ্যান তাকে বলে, কিন্তু সেটা নিয়ান হবে না। অন্যদিকে নিয়ান তো তার বান্ধবী সিসির কাছে চলে যায়। সিসি তাকে দেখার পরই কান্নায় ভেঙে পড়ে। নিয়ান তাকে বলে, তুমি একেবারেই চিন্তা করবে না, আমি আছি তো। আমি এবারে শয়তানকে জেলে পাঠিয়ে ছাড়বো। নিয়ান তারপর সিসির সৎফাদারের সাথে দেখা করতে চায়, যে লোকটার নজর এত বেশি খারাপ ছিল, আর সে তো নিয়ানকে বাজে বাজে কথা বলছিল। লিসানও তাকে ডিফেন্ড করার জন্য চলে আসে, কিন্তু আমাদের নায়িকা তো কম ছিল না। তারপর নিয়ান গাড়িতে ছিল, তার বন্ধুকে বলছিল, তুই হঠাৎ করে এখানে? লিসান বলে, তোমার বাবা তোমার জন্য চিন্তা করছিল, তাই সে আমাকে মেসেজ করেছে তোমাকে পিক করতে। আসলে তার ফ্যামিলি এবং নিয়ানের পরিবার অনেক ভালো বন্ধু ছিল। নিয়ান তার বন্ধুকে বলছিল, তুই তো সবার প্রিয়। তারপর তারা দুজনে বাড়িতে চলে আসে এবং একসাথে খাবার খাচ্ছিল। নিয়ান তার প্যারেন্টসের সাথে কথা বলছিল সে কেস নিয়ে। লিসান তাকে খাবার সার্ভ করছিল, তাই সে তার বন্ধুকে বলে, তুই কি তোর হাত ধুয়েছিলিস? তখনই মেড সেখানে চলে আসে আর বলে, আপনার জন্য পার্সেল এসেছে। নিয়ান তো ভাবছিল, আমি তো কোনো কিছু অর্ডার করিনি। তখনই সে উপরে জ্যানের নাম দেখতে পায় আর সে অনেক বেশি অবাক হয়। পার্সেল খোলার পর তো সে আরও বেশি শকড হয়, কারণ সেটার মধ্যে একটা বিয়ের ড্রেস ছিল। সেই বিয়ের জামাটা আগের বিয়ের জামার থেকে অনেক বেশি সুন্দর ছিল। আর সেখানে তো জ্যানের একটা লেটারও ছিল, আমি তোমাকে প্রমিস করেছিলাম না তোমাকে একটা বিয়ের জামা কিনে দিব। নিয়ান তো সেখানে অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে তার বন্ধুকে বলে, আমাকে একটু একা ছাড়ো প্লিজ। তখন সেও চলে যায়। অন্যদিকে জ্যানের কাছে সে মেসেজ করে, জামাটা অনেক সুন্দর ছিল, ধন্যবাদ। জ্যান তো সেখানে কোনো রিপ্লাই করে না আর চলে যায়। রাতে তো সে নিজেকে একেবারে কন্ট্রোলই করতে পারছিল না।
আর সে নিয়ানকে একেবারে কল করে বসে। নিয়ান তার কল পেয়ে অনেকটাই শকড হয়। জ্যান তাকে বলছিল, মানলাম আমাদের ডেটের সম্পর্ক শেষ হয়ে গেছে, কিন্তু আমরা কি শুধু বন্ধু হয়েও থাকতে পারবো না? তারপর তারা দুজনে মিলে ঘন্টার পর ঘন্টা একসাথে কথা বলে। তারপর নিয়ানের জন্মদিন ছিল। সে জন্মদিনের সময়ও তার কাছে আরেকটা পার্সেল আসে, যেখানে জ্যান তার জন্য একটা ব্রেসলেট পাঠিয়েছিল। নিয়ান তো গিফট পাওয়ার সাথে সাথেই জ্যানকে কল করে। জ্যান তাকে বলে, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, কিন্তু এখন আবার এটা বলো না তুমি এই গিফট অ্যাকসেপ্ট করতে পারবে না। এ কথা বলার পরই তো সে কল কেটে দেয়। নিয়ানের তো খারাপ লাগছিল, কারণ সে তাকে বন্ধু বলে সম্বোধন করেছে। তারপর নিয়ান তার বন্ধুদের সাথে চলে যায় ডিনারে, আর সেখানে সবাই তার ব্রেসলেটকে অনেক বেশি প্রশংসা করে। নিয়ান তো সেই জায়গায় তার সব বন্ধুদেরকে জ্যানের ব্যাপারে বলে, কিন্তু তার বন্ধু তো সেখানে বলতে শুরু করে, তার থেকে বেশি হ্যান্ডসাম তো আমি। সবাই তার কথা শুনে হাসে। নিয়ানকে তার বন্ধুরা জিজ্ঞেস করে, তাহলে তুমি তার সাথে কি কি করেছো, নাইট স্পেন্ড করেছো নাকি? লিশান্ত উঠে দাঁড়ায় আর বলে, তোমরা বারবার ছেলেদেরকে নিয়েই কথা বলো, ঘুমানো নিয়ে কি বা যায় আসে, সে তো আমার সাথেও ঘুমিয়েছে। নিয়ান বলে, হ্যাঁ অবশ্যই, যখন আমি 3 বছরের ছিলাম তুমি 3 বছরের ছিলে। নিয়ান তো ওয়াশরুমে চলে যায়। তখন সবাই লিশানকে বলছিল, নিয়ানকে কবে তুই মনের কথা বলবি, আবার বেশি দেরি যেন না হয়ে যায়, আর জ্যান যাতে তোর নাকের নিচ থেকে তাকে চুরি করে না নিয়ে যায়। তারপর নিয়ান যখন বাড়িতে ছিল তাকে জ্যান মেসেজ করে, তোমার আজকের দিন কেমন কাটলো? আর সে তো কথায় কথায় তাকে জিজ্ঞেস করে, তুমি কি সিঙ্গেল আছো এখনো? নিয়ান তাকে বলে, যদি আমি হ্যাঁ বলি তাহলে তুমি কি করবে? জ্যান বলে, তাহলে আমার কাছে এখনো সুযোগ আছে তোমাকে ডেট করার। নিয়ান তাকে বলে, জ্যান তুমি জানো আমি লং ডিস্টেন্স রিলেশনশিপ করি না। জ্যান তাকে বলে, কিন্তু তুমি চেষ্টা করে দেখতে পারো। কিন্তু নিয়ান তাকে সরি বলে ফোন রেখে দেয়। কিছুক্ষণের মধ্যে জ্যানের বন্ধু তার কাছে চলে আসে। জ্যান তাকে জিজ্ঞেস করে, তোর জিএফ তো লং ডিস্টেন্স রিলেশনশিপে একেবারে বিশ্বাস করতো না, তাহলে তাকে রাজি কিভাবে করেছিস? তার বন্ধু তাকে বলে, বেশি কিছু না, তুই তাকে ইগনোর কর, সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড কর, তাকে তুই শো কর তাকে ছাড়া তুই অনেক ভালো আছিস। তাহলে সে যদি তোকে সত্যিই ভালোবেসে থাকে, এই ব্যাপারটা তার হজম হবে না। জ্যান বলে, আমার সব মেহনত তো ফেল হয়েই গেছে, তাই এখন এ কাজই করে দেখি কি হয়। এরকম ভাবে জ্যান তাকে কোনো মেসেজ করে না, কল করে না। এটা তো একেবারেই তার ভালো লাগছিল না। আর নিয়ান যখন দেখতে পায় সে সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাক্টিভ, তখন তো সে আরো বেশি রেগে যায়। নিয়ান তো তার আইডি চেক করে এবং তার একটা ছবি দেখতে পায়, আর সে ভাবছিল এই ছবি সে কখন তুলেছে, এর মানে তখন থেকে সে আবার আমাকে পছন্দ করে না তো। তখনই তো জ্যান তাকে আবার কল করে। নিয়ান তো জ্যানকে বলছিল, তুমি আজকাল এত বেশি বিজি হয়ে গেছো, একটা কল বা মেসেজ করারও সময় পাচ্ছ না। জ্যান তাকে বলে, হ্যাঁ কিছু কাজে বিজি ছিলাম, কিন্তু তুমি কিছুক্ষণ আগে কেন কল করেছিলে? নিয়ান তাকে বলে, আমি তোমার বন্ধু হই, এখন কি একজন বন্ধু কোনো কারণ ছাড়া একজন বন্ধুকে কল করতে পারবে না? জ্যান বলে, এরকম কোনো ব্যাপার না, কিন্তু আমি পরে তোমার সাথে কথা বলি, আমার আজকে বন্ধুদের সাথে একটা পার্টি আছে। তারপর সে তো কল কেটে দেয়। এটা জানার পর তো সে অনেক আপসেট হয়। নিয়ান ভাবছিল, তার এরকম ব্যবহারে আমার কেন এত বেশি যায় আসছে, আমি কি তাকে মিস করছি? আর সে কাজ শেষে যখন চলে যাচ্ছিল তখনই লিশান চলে আসে, আর সে নিয়ানের জন্য তার পছন্দের খাবার এনেছিল। নিয়ান যখন সে খাবার টেস্ট করে তার মনে হচ্ছিল সে আইসল্যান্ডে ফিরে গেছে, কারণ এই খাবারের টেস্ট একেবারে সেরকম ছিল যেরকম খাবার তাকে জ্যান খাইয়েছিল। নিয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি এই খাবার কোথায় পেলে? লিশান বলে, তার অ্যাপার্টমেন্টের নিচেই এই খাবারের দোকান দেওয়া হয়েছে, আর সেখান থেকে সে খাবার তার জন্য এনেছে। নিয়ান তাকে বলে, আমাকে সত্যি সত্যি বলো, এই দোকান আবার তুমি খোলোনি তো? আসলে লিশান অনেক বড়লোক ছিল, এরকম দোকান খোলা তার জন্য কোনো ব্যাপারই ছিল না। লিশান বলে, তুমি বললে তো আমি তোমার জন্য 4 তারাও আনতে পারি, কিন্তু না, সেই দোকান আমি খুলিনি। নিয়ান তাকে বলে, প্লিজ তুমি আমার জন্য আর কোনো কিছু করো না, কারণ তুমি আমার জন্য যা ফিল করো আমি তোমার জন্য তা ফিল করি না। আমি সব সময় তোমাকে আমার বেস্ট ফ্রেন্ডই মনে করেছি। এই কথা বলার পর তো সে চলে যায়। এখানে আমরা জানতে পারি আসলে জ্যানি নিয়ানের শহরে সেই খাবারের দোকানগুলো খুলেছিল। জ্যানকে তার বন্ধুরা জিজ্ঞেস করছিল, তুই আবার আমাদেরকে ছেড়ে তার কাছে যাওয়ার কথা ভাবছিস না তো? জ্যান উত্তরে কোনো কিছু বলে না। তারপর তারা সবাই মিলে পার্টি করে। তারপর অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে তারা তো অনেক বেশি মাতাল হয়ে যায়। সিজি এই সুযোগে জ্যানকে রুমের মধ্যে নিয়ে আসে এবং তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, কিন্তু তখন সে দেখতে পায় জ্যানকে তো নিয়ান কল করছিল, তাই সে ইচ্ছে করে জ্যানের সাথে অন্তরঙ্গ একটা ছবি তোলে আর তাকে পাঠিয়ে দেয়। তখনই তো জ্যান কোনো রকম ভাবে তার সেন্সে আসে আর সিজিকে সরায়। সিজি তো রেগে বলতে শুরু করে, সেই নিয়ানের কাছে এরকম কি আছে, সে তোমাকে ছেড়ে চলে গেছে, তারপরেও তুমি তাকে ভুলতে পারছো না? আমি তোমাকে তার থেকেও বেশি খুশি রাখতে পারবো। জ্যান তাকে বলে, তুমি আমার বন্ধুর বোন হও, তাই আমি সবসময় তোমাকে ছোট বোনের মতো দেখেছি, তাই আর কখনোই আমার কাছে আসার চেষ্টা করবে না।
সিজি তখন আর কিছু না বলে চলে যায়। অন্যদিকে নিয়ান তো এই ছবি দেখার পর একেবারে জ্বলে পুড়ে আগুন হয়ে যাচ্ছিল। তখন যেন নোটিস করে তার মোবাইল থেকে নিয়ানকে কিছু একটা পাঠানো হয়েছে। এই ছবি দেখার পর সে তাকে কল করে। নিয়ান তো অনেক বেশি রেগেছিল, তাই তার উপর সব রাগ ছাড়ছিল। চ্যান তাকে বলে, তোমার কেন এত বেশি যায় আসে? তুমি কি সব দেখার পর জেলাস হচ্ছ? চ্যান তো সেই জায়গায় তাকে সবকিছু বলে আর সে বলতে শুরু করে, আমি তোমাকে অনেক মিস করছি। নিয়ান তো নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে লং ডিস্টেন্স রিলেশনশিপে যাবে? চ্যান তো এটাই চাচ্ছিল। সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপরের দিন নিয়ানের কাছে আরেকটা পার্সেল আসে, যেটা ভিডিও ছিল কিভাবে তার বান্ধবীকে তার স্টেপ ফাদার হ্যারাস করেছিল। তাই সে তাড়াতাড়ি সিসিকে কল করে আর বলে সে প্রমাণ পেয়ে গেছে। কল কাটার পর সিসি তো লিশানকে বলছিল, তুমি কেন নিয়ানকে বললে না এই প্রমাণ তুমি জোগাড় করেছ? লিশান বলে, যদি আমি তাকে প্রমাণ দিতাম সে নাও নিতে পারে, এই কারণে। আর সে তো সিসিকে জিজ্ঞেস করে নিয়ান কি সেই ছেলেটাকে ডেট করছে। সিসি তো নার্ভাস হয়ে যায় আর হাসতে শুরু করে, কারণ দুইজন বেস্টের মধ্যকার কথা ছিল। কিন্তু সে লিশানকে বলে দেয় আগে তারা সিরিয়াস ডেট করেনি, কিন্তু এখন করছে। লিশান বলে, আচ্ছা কোনো ব্যাপার না, সে যদি হ্যাপি থাকে তাহলেই আমি হ্যাপি। এরকম ভাবে সে কেসটা কোর্টে চলে যায় এবং তার বান্ধবীর ফাদারকে 20 বছরের জন্য জেলে পাঠানো হয়। সিসি তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং তার বান্ধবীকে জড়িয়ে ধরে। তারপর সে জ্যানকেও মেসেজ করে আর তাকে বলে সে কেসে জিতে গেছে। আর সে তো জ্যানকে দেখার পর আর কোনো কিছুই বলতে পারছিল না, কারণ জ্যান তার বন্ধুর ওয়েডিং এ ছিল এবং তাকে অনেক হ্যান্ডসাম লাগছিল। নিয়ান তো সেখানে জ্যানকে বলছিল, শীতের মৌসুম শুরু হতে চলেছে, কতই না ভালো হতো যদি এবছরের প্রথম তুষারপাত আমি তোমার সাথে উপভোগ করতে পারতাম। যাই হোক, তুমি বিয়েতে মজা করো। তারপর নিয়ান তো তার প্যারেন্টসের সাথে ছিল, কিন্তু তার নজর তো শুধুমাত্র জ্যানের উপর ছিল, মানে তার সাথে সে চ্যাটিং করছিল। তখনই তার মা তাকে বিয়ের কথা বলে। নিয়ানের ফাদারও তাকে বলে, আমার নজরে অনেক ভালো একটা ছেলে আছে, তুমি বললে আমি কথা বলতে পারি। নিয়ান তখন তার প্যারেন্টসকে বলে দেয় সে অলরেডি কাউকে ভালোবাসে, মানে কাউকে ডেট করছে। তার প্যারেন্টস তো তাকে বারবার জিজ্ঞেস করছিল ছেলের ব্যাপারে, কিন্তু সে তো বাহানা বানিয়ে চলে যায়। এরকম ভাবে কয়দিন কেটে যায় আর বছরের প্রথম স্নোফল হবে। আর নিয়ান তো তার অফিসে ছিল, তখনই তার কাছে জ্যানের কল আসে। জ্যান তাকে বলছিল, আমি তোমার জন্য একটা পার্সেল পাঠিয়েছি, রিসিভ করতে একেবারেই ভুলো না। নিয়ান তো সারাদিন ধরে সে পার্সেলের জন্যই অপেক্ষা করে, কিন্তু কোনো পার্সেল আসছিল না, তাই সে ভাবে সে এখন বাড়িতে চলে যাবে। তখনই তার কাছে কল আসে তার পার্সেল চলে এসেছে। তাই তো নিয়ান তাড়াতাড়ি করে নিচে চলে আসে, কিন্তু কোনো পার্সেলই দেখতে পায় না। তখনই জ্যান তার সামনে চলে আসে আর বলে, কি হয়েছে, আপনি কি আপনার পার্সেল রিসিভ করবেন না? নিয়ান তো খুশিতে আত্মহারা হয়ে যায়, তাকে গিয়ে জড়িয়ে ধরে। নিয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? জ্যান বলে, তুমি তো সেদিন বলেছিলে তুমি এবছরের প্রথম স্নোফল আমার সাথে দেখতে চাও। নিয়ান তো আরো বেশি হ্যাপি হয়ে তাকে কিস করতে শুরু করে। এরকম ভাবে তারা বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। এখানেও তাদের রোমান্স চলছিল। জ্যান তো নিয়ানকে বলছিল, তুমি এরকম ভাবে আমাকে সিরিয়াস করে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। আমি কিন্তু খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছি। নিয়ান বলে, কিন্তু আমি এরকম কোনো কিছুই করতে বলিনি। জ্যান বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে ব্লেম করতে পারবে না। আর সে তো গাড়ির ছাদ লাগিয়ে দেয়। সেখানে তারা আবারও রোমান্টিক হয়ে যায়। তারা সেখানে একে অপরকে বলছিল তারা একে অপরকে কত মিস করেছে। তারপরের দিনে সকালের খাবার সে বানায়। নিয়ান তো জ্যানের এত কেয়ার পেয়ে অনেক বেশি হ্যাপি ছিল। তারা যখন খুনসুটি করছিল তখনই তার কাছে তার মায়ের কল আসে। তার মা তাকে বলে, কিছুক্ষণের মধ্যেই তোমার বাবা আসছে। তখনই দরজা কেউ নক করতে শুরু করে। নিয়ান তো ভয় পেয়েছে এবং জ্যানকে বলে তাড়াতাড়ি করে ভেতরে গিয়ে লুকাতে। তারপর সে দরজা খুলে তার ফাদার তার সাথে দেখা করতে এসেছিল। আর সে নিয়ানকে বলছিল, আর্জেন্ট আমার ওয়াশরুমে যেতে হবে। তারপর নিয়ানের বাবা যখন ওয়াশরুমে যাচ্ছিল তখনই তার সামনে জ্যান পড়ে যায়। নিয়ানের বাবা রেগে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? আর তুমি আমার মেয়ের বাড়িতে কি করছো? জ্যান তাকে বলে, আমি আপনার মেয়ের বিএফ। নিয়ান তো সবকিছু সামলানোর চেষ্টা করে। তখনই তার ফাদার বলে, বাথরুমের সামনে থেকে সরো। আর সে তো ওয়াশরুমে চলে যায়। নিয়ান তারপর জ্যানকে বলছিল, আমি তোমাকে লুকাতে বলেছিলাম, তুমি ইচ্ছে করে বের হয়েছো যাতে আমার ফাদার তোমাকে দেখে ফেলে। জ্যান বলে, না তো, কিন্তু ভাবো এটা কত বেশি ফানি দেখাবে যখন আমি সবাইকে বলবো আমার শ্বশুরের সাথে আমার প্রথম দেখা বাথরুমের বাইরে হয়েছিল। নিয়ান বলে, এমনিতেই সবাই বিয়ের জন্য আমাকে ফোর্স করছে, এখন তো আরও করবে। চ্যান বলে, এটা কি হয়েছে, আমার ফ্যামিলিও তো এটাই চায়। তখনই নিয়ানের ফাদারও সেখানে চলে আসে এবং আমাদের হিরোর সাথে কথা বলে। তারপর নিয়ান তো জ্যানকে তার সাথে করে নিয়ে এসেছিল তার প্যারেন্টসের সাথে দেখা করাতে। নিয়ান তো জ্যানকে বলছিল, আমার মাকে একেবারে আন্টি বলে ডাকবে না, তাকে মিসেস ব্যাং বলে ডাকবে। অন্যদিকে নিয়ানের মা তার ফাদারকে বলছিল, আমি একেবারেই রাজি হব না এই বিয়েতে।
প্রথমত ছেলে অন্য কান্ট্রির, আর এত কম সময়ের মধ্যে ভালোবাসা, তারা একে অপরকে কতটুকুই বা চিনে। আর বিয়ের পর নিয়ান কোথায় থাকবে একজন অজানা মানুষের সাথে 7 সমুদ্র দূরে। তখন তো জ্যান ভেতরে চলে আসে। নিয়ানের মা যখন জ্যানকে দেখতে পায় তার কাছে তাকে অনেক ভালো লাগে। আর সে তো ভাবছিল তার মেয়ের জামাই কত বেশি হ্যান্ডসাম। আর নিয়ান যেরকম ভাবে তাকে অবাক হয়ে দেখছিল তার মা তো সেরকম ভাবেই তাকে দেখছিল। জ্যান বলে, মিসেস ব্যাং, এ উপহার আপনার জন্য। নিয়ানের মা তো বলতে শুরু করে, তুমি কেন আমাকে মিসেস বলছো, তুমি আমাকে মা বলে ডাকো। তার মা এবং তার ফাদার তারা সবাই তো তারই খাতিরদারি করছিল। আর নিয়ানই তো থার্ড পার্টি হয়ে যায়। তাদের যাওয়ার পর তো নিয়ান জ্যানের হাত ধরে আর তাকে বলে, আমাকে সত্যি সত্যি বলো, তুমি কি কোনো জাদু জানো? জ্যান তো সেই জায়গায় লজ্জা পাচ্ছিল। নিয়ান তাকে বলে, তুমি আমার পরিবারকে আমাকে অনেক উপহার দিয়েছো, কিন্তু আজ পর্যন্ত আমি তোমাকে কোনো কিছু দেইনি। এখন তুমি আমাকে বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? জ্যান তাকে বলে, আমার জীবনের সব থেকে বড় উপহার তো তুমি। তারা অনেক বেশি হ্যাপি ছিল। তারপর নিয়ান যখন বাড়িতে আসে দেখতে পায় জ্যান তো তার পুরো বাড়িটাকে একেবারে তার পছন্দ মতো সাজিয়েছে, আর তার পছন্দের খাবার প্রিপেয়ার করে রেখেছিল। নিয়ান তাকে বলছিল, তুমি যদি আমাকে এরকম ভাবে স্পয়েল করতে থাকো তাহলে কিন্তু আমি এখনই জোর করে তোমাকে বিয়ে করে ফেলবো। জ্যান তো এটাই চাচ্ছিল। আর সে নিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করবে? নিয়ান তাকে বলে, আমার ভাবার জন্য কিছু সময় দরকার। জ্যান তো নিয়ানকে কিস করে আর বলে, এখন কি ভেবে নিয়েছো, এখন বলো। এরকম ভাবে তারা অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। তখনই জ্যান তাকে বলে, বিজনেস সামলাতে তাকে আবারও ফিরে যেতে হবে, আর বেশি দিন সে তার কাছে থাকতে পারবে না। নিয়ানের তো অনেক খারাপ লাগে, কিন্তু কোনো কিছু করার ছিল না, তাকে যেতে হয়। এখন তো নিয়ানের কাছে সে বাড়িটা একেবারে খালি লাগছিল। আর সে সব জায়গায় জ্যানকেই অনুভব করছিল। অন্যদিকে জ্যান তো ভাবছিল তারা দুজনে একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু সময় আর দূরত্বের কারণে তারা কি কখনো এক হতে পারবে? তখনই জ্যানের কাছে তার বন্ধু আসে আর বলে, আমি আর কিলি বিয়ে করতে চলেছি, কারণ সে এখন আর লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে চায় না। কিন্তু তোর এবং নিয়ানের কি খবর? তুই কি তাকে বিয়ে করতে চাস? জ্যান তার বন্ধুকে কিছুই বলতে পারে না, কারণ সে কি বলবে। সে তো নিয়ানকে পাগলের মতো ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, কিন্তু সে চায় না। এরকম ভাবেই জ্যান তার জন্য ফুলের তোড়া পাঠায়। তারা দুজনে নর্মালি একে অপরের সাথে কথা বলে, কিন্তু কল রাখার পরপরই আমাদের হিরো তো উদাস হয়ে যায়, কারণ নিয়ান তাকে একবারও বলেনি সে তাকে মিস করছে বা তার সাথে দেখা করতে চায়। তখনই বন্ধুরা তার কাছে আসে আর বলে, তুই এত উদাস কেন, তোর কি ব্রেকআপ হয়ে গেছে? কিন্তু জ্যান তো কোনো কিছু না বলেই চলে যায়। তার বন্ধুরা ডিসকাস করছিল কয়দিন পর তো জ্যানের জন্মদিন, সে কি তার জন্মদিন সেলিব্রেট করবে। অন্যদিকে নিয়ানকে দেখানো হয় সে কিনা তার সুটকেস প্যাক করছিল, আর সে তার প্যারেন্টসকে কল করে বলে সে জ্যানের সাথে দেখা করতে যাবে আর তাকে গিয়ে বিয়ের জন্য প্রপোজ করবে। এরকম ভাবে সে তার দেশে চলে যায়। জ্যানের বন্ধু তাকে দেখার পর অনেক বেশি অবাক হয়। নিয়ান তাকে চুপ থাকতে বলে আর বলে, জ্যানকে কোনো কিছু বলো না, সে কোনো কিছু জানে না। কোনো রুম যদি খালি থাকে সে রুমে আমার সব জিনিসপত্র শিফট করাও। জ্যানের বন্ধু তাকে বলে, তুমি যাওয়ার পর তোমার রুমে আর কেউ কি থাকতে দেওয়া হয়নি? জ্যান সে রুমটাকে তোমার মতো করেই সাজিয়ে রেখেছে, আর বলতে গেলে সে রুমের মধ্যে সে শিফট হয়ে গেছে। অন্যদিকে জ্যান তো কষ্টে অ্যালকোহল খাচ্ছিল। তখনই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার কাছে আমাদের নিয়ান চলে যায়, আর সে জ্যানকে গিয়ে বলে সারপ্রাইজ। নিয়ান তাকে এরকম ভাবে দেখে অনেক শকড হয়, আর সে তো বিশ্বাসই করতে পারছিল না নিয়ান সত্যি এখানে। নিয়ান তো সেখানে জ্যানকে বলে, তুমি কি আমাকে মিস করনি, আর এখন কি এসে দেখাও করবে না? জ্যান তার কাছে চলে আসে আর বলে, তুমি এখানে হঠাৎ করে? নিয়ান তাকে বলে, তুমি তো বলেছিলে তোমার জীবনের সব থেকে বড় উপহার আমি, আর আমি কেন আমার বিএফের জন্মদিন মিস করব? তুমি তো ভাবতেও পারবে না তোমাকে ছাড়াই কয়টা দিন আমার কত খারাপ কেটেছে। জ্যান তো খুশি হয়ে তাকে প্যাশনেটলি কিস করছিল, কারণ নিয়ানকে ছাড়া তার যতটা কষ্ট হচ্ছিল নিয়ানেরও তাকে ছাড়া ততটাই কষ্ট হচ্ছিল। তারপর তারা দুজনে আবারও সে সমুদ্রের পাড়ে চলে আসে, যে সমুদ্রের পাড়ে আগেরবার সে তাকে রিজেক্ট করেছিল। নিয়ান জ্যানকে বলে, তোমার থেকে দূরে থাকার পরেই আমি বুঝতে পেরেছি তোমাকে আমি কতটা ভালোবাসি। তুমি আমার জীবনে তখন এসেছিলে যখন আমার ভালোবাসার প্রতি কোনো বিশ্বাসই ছিল না। নিয়ান তারপর একটা বক্স বের করে যেটার মধ্যে কাপল রিং ছিল। জ্যান তাকে বলে, আমিও তোমাকে কিছু দিতে চাই, কিন্তু অবাক করা বিষয় সেও কিন্তু কাপল রিং এনেছিল। তারা দুজনে একে অপরকে সেই জায়গায় আংটি পরিয়ে দেয়, আর আমাদের ড্রামাটাও এখানেই শেষ হয়ে যায়। তোমাদের কাছে রোমান্টিক ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এই কিউট কাপলটাকে তোমাদের কাছে কিরকম লেগেছে জানাবে।